নমস্কার, আমি ডক্টর আশিক ইকবাল, কনসালটেন্ট ফিজিশিয়ান এবং ডায়াবেটোলজিস্ট। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ডায়াবেটিক নিউরোপ্যাথি। ডায়াবেটিক নিউরোপ্যাথি কী, কেন হয় এবং এর সমাধানের উপায় কী? ডায়াবেটিক নিউরোপ্যাথি বেসিক্যালি ডায়াবেটিস জনিত কারণে নার্ভের সমস্যা, এবং এই নার্ভের সমস্যা কাদের ক্ষেত্রে হতে পারে? যারা অনেক দিন ধরে ডায়াবেটিসে ভুগছেন এবং আনকন্ট্রোল ডায়াবেটিসে ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। এবং বিশেষ করে 40 থেকে 50 বছর বয়সের বেশি বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথি হওয়ার চান্সও অনেক মাত্রাতেই বেশি। ডায়াবেটিক নিউরোপ্যাথির ফলে কী কী সমস্যা হতে পারে বা কী কী কমপ্লিকেশনস হতে পারে, সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে ডিউ টু পেরিফেরাল নিউরোপ্যাথি এবং একটা হলো অটোনমিক নিউরোপ্যাথি। পেরিফেরাল নিউরোপ্যাথির জন্য কী সমস্যা হতে পারে এবং অটোনমিক নিউরোপ্যাথি হলে কী সমস্যা হতে পারে। পেরিফেরাল নিউরোপ্যাথি থেকে যদি আমরা দেখি, সমস্যা যেগুলো হতে পারে সেটা তো আমরা আগেই বললাম, যে হাতে পায়ের তলায় ঝিঝি ধরা, হাতে পায়ের তলায় অবশ হয়ে আসা, পায়ের তলায় বিশেষ করে পিন ফোটানোর মতো, পিন ফুটলে যেরকম একটা অনুভূতি হয় সেরকম অনুভব করা, এবং তার সাথে সাথে মানে গোটা গায়ে লঙ্কা বাটার মতো জ্বলছে এরকম একটা ফিল হয় অনেক, বিশেষ করে ফিমেল পেশেন্টসদের ক্ষেত্রে। এবং পেরিফেরাল নিউরোপ্যাথির যেটা সবথেকে, ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথির যেটা সবথেকে গ্রেভ কমপ্লিকেশন, তা হলো ডায়াবেটিক ফুট আলসার হয়ে যাওয়া। যেহেতু ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথির ক্ষেত্রে পায়ের তলায় যে নার্ভগুলো রয়েছে সেই নার্ভগুলোর সেন্সেশন কমে যায়, সেখানে অনুভূতি কমে যায়, ফলে অনেক ক্ষেত্রে পায়ের তলায় কোনো ক্ষত হলে, ঠিক আছে, বা ধরুন গরম জিনিস লেগে পুড়ে গেলে সেটা ডায়াবেটিক পেশেন্টরা ফিল করতে পারেন না। এবং সেক্ষেত্রে যেহেতু সুগার বা ডায়াবেটিস অনেক ক্ষেত্রেই ইনফেকশন মানে কমাতে অনেক ক্ষেত্রে একটা অন্তরায় হয়ে দাঁড়ায়, এবং ডিউ টু ডায়াবেটিস বা সুগার বেশি থাকলে লোকাল ইমিউনিটি পাওয়ার যেহেতু বডিতে কমে যায়, সেক্ষেত্রে ওখানে আলসারের সৃষ্টি হতে পারে পায়ের তলায়, এবং সেক্ষেত্রে থেকে ডায়াবেটিক ফুট আলসারের সূত্রপাত ঘটতে পারে। এবং সেই ডায়াবেটিক ফুট আলসার যদি বাড়তে থাকে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু পায়ের আঙুল বাদ যাওয়া বা পায়ের টু থেকে গোড়ালি থেকে অ্যাম্পুটেশন হয়ে যাওয়া, মানে পা কেটে বাদ দেওয়া, এরকম গ্রেভ কমপ্লিকেশনসও কিন্তু আমরা আমাদের প্র্যাকটিসিং লাইফে দেখতে পাই। ডায়াবেটিক নিউরোপ্যাথির লক্ষণ কী কী? ডায়াবেটিক নিউরোপ্যাথির লক্ষণ যদি আমরা দেখি, মানে যে ক্যারেক্টারিস্টিক্স ফিচার্সগুলো নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসেন, তা হলো যেরকম হাতে পায়ে ঝিঝি ধরা, কোথাও নিচে বসতে গেলে বসার থেকে ওঠার অবস্থায় ব্যথা যন্ত্রণা অনুভব হওয়া, পায়ের তলায় পিন ফোটানোর মতো অনুভূতি লক্ষ্য করা, সাধারণত এই ধরনের সমস্যাগুলো নিয়েই ডায়াবেটিক নিউরোপ্যাথির পেশেন্ট আমাদের কাছে আসেন, বা তারা নার্ভের সমস্যা মনে করে আমাদের কাছে আসেন। প্রথমত এই যে সমস্যাগুলোর কথা আমরা বললাম, এগুলো অনেকটাই পেরিফেরাল নিউরোপ্যাথির লক্ষণ, ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথির লক্ষণ। তাহলে নিউরোপ্যাথি কি শুধুমাত্র ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথিই হতে পারে? না, শুধুমাত্র ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি কিন্তু হয় না, তার সাথে সাথে অটোনমিক নিউরোপ্যাথিও হতে পারে। অটোনমিক নিউরোপ্যাথি তাহলে কি কি? অটোনমিক নার্ভাস সিস্টেম হলো আমাদের বডির এমন একটা নার্ভাস সিস্টেম যেটা আমাদের কিনা ব্লাড প্রেশার, হার্ট রেট এগুলো মেনটেন করতে সাহায্য করে। এমনকি আমাদের খাবার পরে খাবার পাকস্থলী থেকে যেভাবে অন্ত্রে যায় সেই পেরিস্টালটিক মুভমেন্ট ঠিক রাখতে সাহায্য করে, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের ব্লাডার বাউল মুভমেন্ট অর্থাৎ পায়খানা প্রস্রাব করার কন্ট্রোল রাখতেও সাহায্য করে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো চোখের ক্ষেত্রেও এই অটোনমিক নিউরোপ্যাথি কাজ করে। যেমন আপনি হঠাৎ করে অন্ধকার থেকে আলোতে এলেন, বা হঠাৎ করে আলো থেকে অন্ধকারে গেলেন, যে চোখের অ্যাডাপ্টেশন, সেই অ্যাডাপ্টেশনও কিন্তু এই অটোনমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমেই মেনটেন্ড হয়। এর সঙ্গে সঙ্গে আরেকটা যে জিনিস আমাদের এই অটোনমিক নার্ভাস সিস্টেম মেনটেন করে, তা হলো সেক্সুয়াল অ্যারাউজাল। অর্থাৎ অটোনমিক নার্ভাস সিস্টেম কিন্তু অনেক ক্ষেত্রেই ইরেকটাইল ডিসফাংশন, মানে অটোনমিক নার্ভাস সিস্টেমে যদি কোনো অসুবিধে ঘটে থাকে সেক্ষেত্রে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন, ঠিক আছে, এই ধরনের সমস্যাও ঘটতে পারে। এবার আমরা আসি অটোনমিক নিউরোপ্যাথি সংক্রান্ত ব্যাপারে। অর্থাৎ অটোনমিক নার্ভাস সিস্টেম যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় ডায়াবেটিসজনিত কারণে, তাহলে আমরা কী কী লক্ষণ দেখতে পেতে পারি বা কী কী সমস্যা আমাদের পেশেন্টরা বা আমাদের রোগীরা উপলব্ধি করেন। তাহলে প্রথমত চোখের দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া, এবং এই ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথি থেকে যদি চোখের দৃষ্টিশক্তি হ্রাস পায় এবং তার পরবর্তী সময়ে গিয়ে গ্লকোমারও কারণ হয়ে দাঁড়ায়, এবং গ্লকোমা কিন্তু অন্ধত্বের একটা বড় কারণ।
ফলে যদি কোনো পেশেন্ট যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের যদি চোখের দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া সম্পর্কিত কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই চোখের ডাক্তারবাবুর কাছে গিয়ে আপনার চোখ পরীক্ষা করান। এটা আমার অ্যাডভাইস আমার পেশেন্ট এবং আমার দর্শকদের জন্য বা সাধারণ রোগীদের জন্য। এর পরবর্তী যে জিনিসটা হতে পারে তা হলো গিয়ে রক্তের চাপ বা ব্লাড প্রেশারের তারতম্য ঘটা এবং হৃদস্পন্দন বা হার্ট রেটের তারতম্য ঘটা। যেমন কোনো মানুষ যদি ঘুমন্ত অবস্থা থেকে উঠে বসেন, সেক্ষেত্রে তার ব্লাড প্রেশারের তারতম্য ঘটতে পারে এবং এই অটোনমিক নিউরোপ্যাথি হলে কিন্তু এই তারতম্যের পরিমাণ অনেকখানি বেশি হতে পারে এবং এটাকে আমরা পস্টুরাল হাইপোটেনশন বলি, প্রেশার ফল করে যেতে পারে তাদের ক্ষেত্রে। আরেকটা যে জিনিসটা সবথেকে ইম্পর্টেন্ট তা হলো হাইপোগ্লাইসেমিক আনঅ্যাওয়ারনেস। এই হাইপোগ্লাইসেমিক আনঅ্যাওয়ারনেস কি? নর্মালি একজন সুগারের পেশেন্ট যিনি ওষুধ নিচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন, তার যদি সুগার ফল করে তারা কয়েকটা সিমটমের মাধ্যমে বুঝতে পারেন, যেরকম অতিরিক্ত পরিমাণে ঘাম হওয়া, ড্রাউজি ফিল করা বা বুক ধড়পড় করা। এই ধরনের সিমটমসগুলো থেকে তারা মনে করেন যে সুগার ফল হচ্ছে বা সুগার ফল হওয়ার চান্স থাকতে পারে। তাদেরকে আমরা সঙ্গে সঙ্গে বলি যে বাড়িতে সেলফ মনিটরিংয়ের মাধ্যমে বা র্যান্ডাম গ্লুকোজ একটা চেক করা, এবং সেটা দেখে যদি সুগার ফল করে থাকে তাহলে তারা সেই মতো পথ্য নিয়ে থাকেন, যেমন ক্যাডবেরি খেয়ে নেওয়া বা গ্লুকোজ জল খাওয়া, এই ধরনের জিনিসগুলো করে থাকেন। কিন্তু ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথি থাকলে অনেক পেশেন্ট এই হাইপোগ্লাইসেমিক সিমটমসগুলো, সুগার ফল করে যাওয়ার সিমটমসগুলো কিন্তু বুঝতে পারেন না, এবং এটাকেই আমরা হাইপোগ্লাইসেমিক আনঅ্যাওয়ারনেস বলি। এবং এই হাইপোগ্লাইসেমিক আনঅ্যাওয়ারনেসের ফলে কিন্তু যেটা হতে পারে তা হলো গিয়ে ইরিভার্সিবল ব্রেন ড্যামেজ হতে পারে এবং সেখান থেকে কিন্তু ডেথ অবধিও হতে পারে। এর পরবর্তীতে অটোনমিক নিউরোপ্যাথি সংক্রান্ত আরেকটি যেটি মূল বিষয় তা হলো গিয়ে আমরা যে খাবার খাই, নর্মাল যে কোনো রোগী বা নর্মাল সাধারণ মানুষ আমরা যা খাবার খাই, সেই খাবার খাদ্যনালী থেকে পাকস্থলী হয়ে অন্ত্রে পৌঁছয়। এই মুভমেন্টটাকে খাবার শরীরের মধ্যে দিয়ে যখন খাবার যায় খাদ্যনালী থেকে পাকস্থলী, সেখান থেকে অন্ত্রে, এটাকে আমরা নর্মাল পেরিস্টলটিক মুভমেন্ট বলি। এই পেরিস্টলটিক মুভমেন্ট কিন্তু হ্যাম্পার হতে পারে ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথি থাকলে, এবং সেক্ষেত্রে যেটা হতে পারে খাবার খাওয়ার পরেই পেট ফুলে যাওয়া, ব্লোটিং সেন্সেশন হওয়া, এই ধরনের সমস্যাগুলো রোগীরা কমপ্লেন করে থাকেন। এটাকে আমরা ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যাথি বলি। আরেকটি যেটি গুরুত্বপূর্ণ জিনিস, ব্লাডার বাউল মুভমেন্ট। এই ব্লাডার বাউল মুভমেন্ট অর্থাৎ মূত্রথলি এবং মলত্যাগের যে প্রক্রিয়া, এটা কিন্তু যে নার্ভগুলোর মাধ্যমে মেনটেন্ড হয়, যে অটোনমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে, তাও কিন্তু এই ডায়াবেটিক নিউরোপ্যাথির ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং সেক্ষেত্রে রোগীরা আমাদের কাছে যা সমস্যা নিয়ে আসেন যে ডাক্তারবাবু আমি বারবার টয়লেট যাচ্ছি, আমার মনে হচ্ছে যে আমার প্রস্রাব করে আসার পরেও পুরোপুরি বোধহয় ক্লিয়ার হলো না, আবারও আমার প্রস্রাব পাচ্ছে, আমাকে বারবার ঘন ঘন প্রস্রাব করতে যেতে হচ্ছে, অর্থাৎ আর প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না। এবং এই প্রস্রাব ক্লিয়ার না হওয়ার ফলে যে সমস্যাটা হতে পারে তাহলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, এবং সেই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি রেকারেন্টলি বারংবার হতে থাকে, সেখান থেকে কিন্তু অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস বা কিডনিতেও সেই সংক্রমণ ছড়িয়ে পড়ার একটা চান্স থাকে। এর পরবর্তী ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথি সংক্রান্ত আরেকটা যে সমস্যা ঘটে থাকে তা হলো এই অটোনমিক নার্ভাস সিস্টেম কিন্তু আমাদের সেক্সুয়াল অ্যারাউজালেও হেল্প করে। ফলে ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথি হয়ে থাকলে কিন্তু অনেক ক্ষেত্রে পেশেন্টের সেক্সুয়াল অ্যারাউজাল ডিলেড হয় এবং ইরেকটাইল ডিসফাংশনও আমরা অনেক ক্ষেত্রে পেশেন্ট আমাদের কাছে এই ধরনের কমপ্লেন নিয়ে আসেন। এবার আসি আমরা এই ডায়াবেটিক নিউরোপ্যাথি ডিটেক্ট করব কীভাবে। এই ডায়াবেটিক নিউরোপ্যাথি ডিটেক্ট করার মূল উপায় হলো পেশেন্টের থেকে ভালো করে হিস্ট্রি নেওয়া, অর্থাৎ রোগী আমাদের কাছে যে সমস্যাগুলো নিয়ে আসছেন সেই সমস্যাগুলো থেকেই ডিটেক্ট করতে হয়। এবং আরেকটি উপায় রয়েছে পেরিফেরাল নিউরোপ্যাথি ডিটেক্ট করা, তা হলো নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট, যা আমাদের 2 পা এবং 2 হাতের নার্ভ কন্ডাকশন চেক করে ডায়াগনস্টিক সেন্টারে এই টেস্টের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে পেশেন্টের নিউরোপ্যাথি রয়েছে কি নেই, নিউরোপ্যাথি আছে কি নেই। এর পরবর্তী এর সমাধান কি? ডায়াবেটিক নিউরোপ্যাথির মূল সমাধান হলো সুগার একদম কন্ট্রোলে রাখা, অর্থাৎ HbA1c লেভেল <6.5 এর নিচে যেন থাকে, এবং ফাস্টিং লেভেল অফ সুগার অবশ্যই 110-এর নিচে, এবং পোস্টপ্যারেন্ডিয়াল ব্লাড সুগার লেভেল 150 নিচে থাকাটাই কাম্য, এবং সুগার যেন একদম কন্ট্রোলে থাকে, এবং তার জন্য একটা হেলদি ডায়েট মেনটেন করা। কারণ শুধুমাত্র ওষুধ কিন্তু যে ডায়াবেটিসের জন্য একমাত্র উপায় তা নয়, হেলদি ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশন কিন্তু এই ওষুধের সাথে সাথে, পথ্যের সাথে সাথেও কিন্তু ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশনও একান্তভাবেই জরুরি। তার সাথে অবশ্যই এক্সারসাইজ করা, ফিট থাকা, স্ট্রেস ম্যানেজমেন্ট করতে জানা, স্ট্রেস ম্যানেজ করা, এটাও একটা মূল উপায়। আরেকটা জিনিস, খাবার দাবারে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ফলের পরিমাণ বাড়ানো,
এটা একটা সবথেকে বড় ব্যাপার। এবং দ্বিতীয় কথা, আপনি মাল্টি মিনারেলস এবং মাল্টিভিটামিনস নিতে পারেন। মাল্টি মিনারেলসের মধ্যে যেমন জিঙ্ক, ক্রোমিয়াম এগুলো নেওয়া যেতে পারে। এবং অবশ্যই আপনার যদি এই ধরনের সুগারের পেশেন্ট হন বা সুগারের পেশেন্ট নাও হন, এবং আপনার যদি আমরা যা সিমটমসগুলো নিয়ে আলাপ আলোচনা করলাম সেই ধরনের সিমটমস যদি আপনি অবশ্যই দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনি আপনার ডায়াবেটোলজিস্টের সাথে যোগাযোগ করুন এবং ডাক্তারবাবুর পরামর্শ মতো চলুন। ডায়াবেটিস মানে কিন্তু জীবনের সব মানে শেষ হয়ে যাওয়া নয়। ডায়াবেটিসের যেরকম চিকিৎসা রয়েছে, সেরকম ডায়াবেটিসের যা যা কমপ্লিকেশনসও হয় সেগুলোরও উপযুক্ত চিকিৎসা রয়েছে, কিন্তু সেগুলো সঠিক সময়ে ডিটেক্ট হওয়াটা সবথেকে বড় জরুরি। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।